এবার বুঝি এই গরমে মরেই যাব দাদা। এত গরম যে আর সহ্য করতে পারছি না। তা তুমি মন্দ বলনি। ওদিকে আমার ছোট মেয়েটা যে অসুস্থ হয়ে পড়েছে। ছোট মানুষ সারাদিন রোদে রোদে খেলে এই অবস্থা হয়েছে। হ্যাঁ দাদা, বাচ্চাদের রোদে যেতে দিও না। জানি না ভগবান আমাদের কপালে কি রেখেছে। সে কি আর বলতে, এই গরমে যে আমার ফসলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে যে কোনো পানি নেই। কেন রে, জমিতে আবার পানি দিসনি কেন? পানি তো দিতেই চাই, কিন্তু ওদিকে যে মোড়ল মশাই পানির দাম বেড়ে দিয়েছে, তাকে বলেছিলাম আমার জমিতে যেন পানি দিয়ে দেয়। কিন্তু মোড়ল মশাই বলেছে এই পানির জন্য নাকি তাকে 20 টাকা দিতে হবে। কি বলিস? আগে তো 10 টাকা করে নিত, এখন আবার 20 টাকা করে নিতে চাইছে। আর এজন্যই তো আমি জমিতে পানি দিতে পারছি না। কিন্তু যেভাবেই হোক জমিতে পানি দিতে হবে। ফসল ভালো না হলে আমরা চলবো কি করে? হ্যাঁ দাদা, আমাদেরই কপাল। জমির উপর নির্ভর করে চলতে হচ্ছে। থাকো দাদা, এবার বাড়িতে যাই, অন্যদিন দেখা হবে। আচ্ছা ঠিক আছে। একথা বলে সজল সেখান থেকে চলে গেল। অন্যদিকে শিমুল তার জমিতে গেল। হায় ভগবান, একবার তো বৃষ্টি দাও। বৃষ্টিটা হলে মাথা থেকে দুশ্চিন্তা চলে যেত। হ্যাঁ গো, এই গরমের দিনে তুমি কোথায় গিয়েছিলে শুনি? এত রোদ উঠেছে যে বাহিরে তাকানোই যাচ্ছে না। আমার কি আর ঘরে বসে থাকার কপাল আছে গো গিন্নি? চিন্তায় চিন্তায় যে মরে যাচ্ছি। চোখের পাতা যে বন্ধ করতে পারছি না। কি যে করব। এত চিন্তা করে কি হবে বলো তো? ভগবান আমাদের কপালে যা রেখেছেন তাই তো হবে। যাও, নদী থেকে গোসলটা করে আসো, তারপর খাবার খেও। এরপর শিমুল নদীতে গোসল করতে চলে যায় আর গোসল করতে থাকে। কিছুদিন একদিন সকালবেলা মাছ নিবে? মাছ, বড় বড় মাছ। আরে এই সকালবেলা কে মাছ বিক্রি করতে চলে এলো? বাইরে গিয়ে দেখি তো। আরে ওই তো লোকটা যাচ্ছে। আরে দাদা, আরে ও দাদা, এদিকে আসুন। কি দিদি, মাছ নিবে নাকি? হ্যাঁ, ভালো ভালো মাছ আছে। কি কি মাছ আছে দাদা? এই তো দিদি, বড় বড় ইলিশ মাছ আছে, খুব সস্তায় পাবে। ওমা, ইলিশ মাছ! ইলিশ মাছ খেতে যে আমার অনেক ভালো লাগে। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি দেখে যাও। কি হলোটা কি? এভাবে ডাকছো কেন? হ্যাঁ, এই দেখো, এই দাদা যে ইলিশ মাছ নিয়ে এসেছে। হ্যাঁ গো, আমাদের জন্য কয়টা মাছ নিয়ে নাও। না না, এখন ইলিশ মাছ নেওয়া যাবে না। এখন যে ইলিশ মাছের অনেক দাম। আরে দাদা, কিসব বলছেন আপনি? ইলিশ মাছের দাম তো একদম সস্তা। এই গরমে ইলিশ মাছের দাম একদম কমে গেছে। আপনি যতগুলো ইচ্ছে নিতে পারেন। তাহলে কত করে মাছগুলো? দুইটা নিলে 5 টাকা দাম। দেখলে তো কত কম দামে দিচ্ছে এই ইলিশ। আর এই গরমের দিনে ইলিশ খেতে যে অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুটো ইলিশ মাছ নিচ্ছি। দাদা, আপনি বরং দুটো ইলিশ মাছ দিয়ে দিন। এরপর সেই লোকটি তাদের দুটো ইলিশ মাছ দিয়ে দিল আর টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। আজ দুপুরে তাহলে এই ইলিশ মাছ রান্না করব। চলো এবার ঘরে যাই। তুমি ঘরে যাও, আর আমি জমিতে যাই। দুপুরবেলা বাড়িতে খেতে তুমি ইলিশ মাছ রান্না করো। আচ্ছা ঠিক আছে। শিমুল তার কাজে চলে যায় আর শিমুলের বউ সব কাজ করতে থাকে। তারপর রান্না বসিয়ে দেয়। রান্না বান্না শেষ হতেই তাদের বাড়িতে মেহমান চলে আসে। আরে দাদা বৌদি,
তোমরা আমার বাড়িতে? হ্যাঁ, তোমায় দেখতে এলাম। অনেক দিন থেকে তো তোমার সাথে দেখা হয় না, বাড়িতেও আসছো না। আসলে অনেক গরম তো, এই জন্য কোথাও যাওয়া হয় না। আসো আসো, তোমরা বসো এখানে। আরে বাহ, আমি তো ইলিশের গন্ধ পাচ্ছি। তুমি কি ইলিশ রান্না করেছো নাকি? হ্যাঁ বৌদি, আমি আজ ইলিশ মাছ রান্না করেছি। আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ। তাহলে তোমরা বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। এরপর শিমুলের বউ তার দাদা আর বৌদির জন্য খাবার নিয়ে আসে। তারা মজা করে খাবার খেয়ে নেয়। রান্নাটা বেশ দারুণ হয়েছে। তোমার হাতের খাবার খেয়ে অনেক ভালো লাগলো। হ্যাঁ, তোর বৌদি একদম ঠিক কথাই বলেছে। এবার আমরা চলি রে, আবার আসবো। তুই তোর জামাইকে নিয়ে বেড়াতে আসিস। আচ্ছা দাদা বৌদি, ঠিক আছে। তারা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই শিমুল বাড়িতে চলে আসে। হ্যাঁ গো গিন্নি, আমায় খেতে দাও, বড্ড খিদে পেয়েছে যে। কি খেতে দেব তোমায়? কি খেতে দিব মানে? তুমি কি রান্না করনি? হ্যাঁ গো, রান্না তো করেছিলাম, কিন্তু দাদা আর বৌদি যে বাড়িতে এসেছিল তারা খেয়ে চলে গেছে। ভেবেছিলাম গরমের দিনে ইলিশের তরকারি দিয়ে খাবার খাবো, কিন্তু তার হলো না। আরে তুমি এত ভাবছো কেন শুনি? আমি তো একটা ইলিশ রান্না করেছিলাম, আর একটা ইলিশ এখনো আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য রান্না করে আনছি। আরে বাহ, তাহলে তো খুবই ভালো হয়। যাও যাও, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। এরপর শিমুলের বউ আবারও ইলিশ মাছ রান্না করে। কুসুমপুর নামক একটি গ্রামে করিম নামে এক লোক বাস করত। সে কৃষক ছিল। সে তার জমি চাষাবাদ করে সংসার চালাতো। করিম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার জমির দিকেই যাচ্ছিল। তখনই এক বৃদ্ধার সাথে তার দেখা হলো। আরে চাচা, আপনি এই সকালবেলা কোথায় যাচ্ছেন? আমার মেয়ের বাড়ি যাচ্ছি রে বাবা। অনেক দিন থেকে মেয়ের সাথে দেখা হয় না। মেয়েটারে যে খুব দেখতে ইচ্ছে করছে। তা চাচা, খালি হাতে মেয়ের বাড়ি যাচ্ছেন বুঝি? কিছু কিনবেন না? হ্যাঁ রে বাবা, বাজার থেকে কিছু কিনে নিয়ে যাব। খালি হাতে কি আর যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ চাচা, খুবই ভালো কথা। তা সাবধানে যেও। এই বলে করিম সেখান থেকে চলে গেল আর তার জমিতে গিয়ে তার ফসলগুলো দেখতে লাগলো আর বলল, বাবা, ফসলগুলো এবার দারুণ হয়েছে। এবার এমন ঔষধ দিয়েছি যে ফসল নষ্ট করার মতো কোনো পোকাই আসতে পারেনি। এরপর করিম জমির আশেপাশে হাঁটাহাঁটি করে বাড়ির দিকে চলে যায়। এভাবেই কিছুদিন চলে যায় আর তারপর করিম সবগুলো ফসল কেটে নেয় আর সেগুলো বিক্রি করে দেয়। করিম তার বউ আর মাকে নিয়েই থাকতো। তাদের কোনো সন্তান ছিল না। একদিন এবার জমিতে ভালো দেখে ফসল ফলাতে হবে, তাহলে এবারও অনেক ভালো ফলাফল পাবো। আরে কি হলো, খাবার কি দিবে না নাকি? কতক্ষণ থেকে বসে আছি। কই গো, খাবার আনলে? আর কতক্ষণ অপেক্ষা করব বলো তো? রান্না হতে একটু তো সময় লাগবেই নাকি? সারা দিন তো শুধু বসে বসে খাও, একদিন রান্না করে দেখো কেমন লাগে। সবাই তো বসে বসে খায়, আমি কি দাঁড়িয়ে খাবো নাকি? আর রান্না করা তোমার কাজ, আমার কাজ নয়। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন তাড়াতাড়ি খেয়ে চলে যাও দেখি। এরপর করিম খাবার খেয়ে নেয় আর তারপর সেখান থেকে তার জমিতে চলে আসে আর সেখানে কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়।
আর তখনই করিম বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই আরে, এই বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এরপর করিম একটু সামনে যায় আর গিয়ে দেখে একটি বাচ্চা রাস্তায় পড়ে আছে। আরে আরে, এ তো দেখি একটা সন্তান, কিন্তু এটা কার সন্তান? এই বলে করিম আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পেল না। আর সে বাচ্চাটির কান্না শুনে করিম বাচ্চাটিকে কোলে তুলে নিল। না না, কাঁদে না, না না কাঁদে না, না না, যাই, বাড়িতে নিয়ে যাই। তারপর করিম সে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেল। আর করিম তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, দেখে যাও কাকে নিয়ে এসেছি। আরে, কি হলো? এভাবে ডাকছো কেন? এভাবে ডাকাডাকি না করে ঘরে আসো। এরপর করিম ঘরে চলে গেল। তখনই সেই বাচ্চাটি আবারও কান্না করতে লাগলো। আরে, এই বাচ্চাটি কার? এভাবে কান্না করছে কেন? দাও দাও, আমার কোলে দাও। তারপর করিম সেই বাচ্চাটিকে তার বউয়ের কোলে দিয়ে দিল। আর তারপর বাচ্চাটি কান্না করা বন্ধ করে দিল। কি সুন্দর বাচ্চাটি! হ্যাঁ গো, তুমি এই বাচ্চাটি কোথায় পেলে? কার বাচ্চা এটা? জানি না বউ, রাস্তায় কুড়িয়ে পেলাম, আশেপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না, তাই নিয়ে এলাম। না জানি কার সন্তান গো, এভাবে ফেলে রেখে চলে গেছে। আমাদের তো সন্তান নেই, আজ থেকে এই আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান। এরপর থেকে করিম ও তার বউ সে বাচ্চাটিকে লালন পালন করতে লাগলো। আর সে বাচ্চাটি বড় হতে লাগলো। আর সে বাচ্চাটির নাম রাখলো সীমা। সীমা, মা সীমা, তাড়াতাড়ি খেয়ে নে মা। না মা, আমি এখন কিছু খাবো না, আমার খিদে নেই মা। এরপর সীমার মা সীমাকে ডেকে খাবার খাইয়ে দেয়। তারা সবাই সীমাকে অনেক আদর করত। এভাবে সীমা আস্তে আস্তে বড় হতে লাগলো। সীমা যা বলতো সবাই তাই শুনতো। একদিন সকালবেলা, বাবা বাবা, আমাকে একটা নতুন জামা কিনে দাও না বাবা। মারে, আমার কাছে যে এখন টাকা নেই, টাকা হলে আমি তোকে সুন্দর দেখে একটা জামা কিনে দিব। না বাবা, আমার এখনই জামা লাগবে, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তারপর সীমা রাগ করে সেখান থেকে চলে গেল। তখন করিম বলতে লাগলো। আরে, কি করব এবার আমি? মেয়ে যে আমার রাগ করে চলে গেল, এখন তো তাকে জামা কিনে দিতেই হবে। এই বলে করিম মোড়লের বাড়িতে গেল আর মোড়ল মশাইকে ডাকতে লাগলো। আর মোড়ল তার ঘর থেকে বাহিরে এলো আর বলল, আরে, কি হলো? এভাবে ডাকছিস কেন? বল, কি হয়েছে? মোড়ল মশাই, আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে আমার জন্য খুব ভালো হতো। বেশি না, 2000 হলেই চলবে। আচ্ছা, ঠিক আছে, তুই দাঁড়া, আমি এখনই টাকা আনছি। তারপর মোড়ল করিমকে টাকা এনে দিল। করিম সেই টাকা দিয়ে মেয়ের জন্য একটা সুন্দর জামা এনে দিল। জামা পেয়ে সীমা অনেক খুশি হয়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। সীমাও অনেক বড় হয়ে গেল। সীমার মা বাবা সীমাকে পড়াশোনা করালো। আর সীমা এখন ভালো একটি পোস্টে চাকরি করে। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ। এখন আমাদের মেয়ে চাকরি করে, এখন আর আমাদের অভাব থাকবে না। তখনই সেখানে করিমের মা চলে আসে আর বলে,
মেয়েটাকে তো লাই দিয়ে দিয়ে বড় করে তুলেছো। দেখো, মেয়েটা পরে তোমাদেরকে চিনবে না। এসব আপনি কি বলছেন মা? আমাদের মেয়ে আবার আমাদেরকেই ভুলে যাবে? হয় বৌমা, হয়। মানুষের রং বদলাতে সময় লাগে না। এই বলে করিমের মা সেখান থেকে চলে গেল। আর করিমের বউয়ের মন খারাপ হয়ে গেল। এভাবেই কিছুদিন চলে গেল। আর একদিন সীমার সাথে তার মা বাবার কথা কাটাকাটি হলো। তখন সীমা তার মা বাবাকে বলল, মা, তোমাদেরকে আমার একদম ভালো লাগে না। তোমরা আমার কোনো কথাই শোনো না। তোমাদের সাথে আর থাকতে ইচ্ছা করে না। এইসব তুই কি বলছিস মা? তোকে ছোট থেকে বড় করলাম, আর তুই কিনা এখন এইভাবে কথা বলছিস? হ্যাঁ বাবা, আমি এখান থেকে চলে যাব। না রে মা, তুই কোথায় যাবি? কি করবি? তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাক। আমরাই বরং চলে যাই। তারপর তারা সবাই সেখান থেকে চলে গেল। সেদিন বিকেল বেলা মোড়ল করিমের বাড়িতে এলো আর করিমকে ডাকতে লাগলো। তখন সীমা বের হয়ে আসলো। আমার মা বাবা এখানে থাকে না চাচা, তারা এখান থেকে চলে গেছে। তুমি কে মা? আমি তাদের সন্তান। ও, তুমি তাহলে তাদের কুড়িয়ে পাওয়া সন্তান? কুড়িয়ে পাওয়া সন্তান মানে? এসব আপনি কি বলছেন চাচা? তখন মোড়ল তাকে সব কথা খুলে বলে। এসব শুনে সীমা কান্না করতে থাকে আর বলে, এ আমি কি করলাম যে মা বাবা আমাকে কুড়িয়ে এনে এত ভালোবাসা দিয়ে বড় করেছে, আজ তাদেরকেই আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। না না, এ হতে পারে না। এই বলে সীমা তার মা বাবা ও দাদিকে খুঁজতে বের হয়। আর খুঁজতে খুঁজতে এক জঙ্গলে এসে পৌঁছায়। আর সীমা তার মা বাবাকে সেখানে দেখতে পায় আর তাদের কাছে যায় আর বলে, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমার যে ভুল হয়ে গেছে। সীমার মা বাবা সীমাকে ক্ষমা করে দেয়। তারপর তারা বাড়িতে চলে আসে। আর নগরপুর নামের এক গ্রামে বাস করত এক অত্যাচারী মোড়ল। সে গ্রামের অসহায় মানুষের উপর খুব জুলুম করত। আর তার একটা বাজে শখ ছিল, সে শুধু বনের পশু পাখিদের মারত। কি রে হারামজাদা নগেন, কোথায় গেলি? আগে মোরু সাহেব, বান্দা হাজির। আজ বিকেলে শিকারে যাব। কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? অনেক দিন শিকারে যাইনি, আজ ভাবছি শিকারে যাব। তোমাকে কতদিন বলেছি, বনের ওই বোবা পশু পাখিদের এভাবে মেরো না। কি লাভ হয় বলো তো? মেয়ে মানুষ, মেয়ের মতো থাকো, একদম জ্ঞান দিতে আসবে না। যত সব, দেখলি তো নগেন, তোর গিন্নি আজকে আমাকে জ্ঞান দিচ্ছে। হা হা হা। বাড়িতে কেউ আছো বাবারা? কে বাহিরে কে কথা বলে? আমি গো গিন্নিমা, আমি অনেক পথ হেঁটেছি, আমাকে একটু খেতে দেবে? আমার যে বড্ড খিদে পেয়েছে, সাথে আমার এই পোষা কাকেরও।
আচ্ছা সাধু বাবা, আপনি বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। বাইরে কে এসেছে? একজন সাধু বাবা। চল তো দেখি কোন সাধু বাবা। তারপর মোড়ল তার আর পেয়াদা নগেন বাহিরে আসে। এসে দেখে এক সাধু বাবা বাহিরে বসে খাবার খাচ্ছে, আর তার সাথে একটি কালো কুচকুচে কাকও রয়েছে। ছি ছি, এই ভিখারির বাচ্চাকে আমার বারান্দায় কে খেতে দিয়েছে? এভাবে চেঁচানোর কি আছে? আমি দিয়েছি। সাধু বাবার অনেক ক্ষুধা পেয়েছিল। আর ভিখারি বলছো কাকে? উনি সাধু বাবা। সাধু বাবা হোক আর যেই হোক, বাইরে নিয়ে খাবার দিলে না কেন? আমার বারান্দাটা নোংরা করে ফেললো। ছি ছি ছি। এই বলে মোড়ল সাধু বাবার খাবারগুলো তুলে ছুঁড়ে মারলো আর বলল, এই ভিখারির বাচ্চা, যা এখান থেকে, যা বলছি, আর কখনো যেন না দেখি তোকে। এটা তুমি কি করলে? লক্ষ্মীকে এভাবে ছুঁড়ে মারলে? এই পাপ ধর্মে সইবে না। চুপ করো, তুমি একদম চুপ করো। এরপর মোড়ল সে সাধু বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর সাধু বাবা বলে, আজ তুই আমার মুখের খাবারে এভাবে ফেলে দিলি। একদিন তোকে এভাবেই ভাত ছড়িয়ে তারপর খেতে হবে। চাইলেও তুই খাবার প্লেটে খেতে পারবি না। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মোড়ল বলে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। এই বেটা নগেন, বিকালে রেডি থাকিস। সাহেব, গিন্নিমা মনে হচ্ছে খুব চোটে আছেন। আজকে শিকারে না গেলে হয় না? তখনই সেখানে একজন এসে পড়ে আর কান্না করতে করতে বলতে থাকে, মোড়ল মশাই, আমাদের বাঁচান, এভাবে আমাদের মারবেন না। এই ছোট লোকের বাচ্চা, দূরে যা বলছি, দূরে গিয়ে বল কি হয়েছে। মোড়ল মশাই, আপনি তো জানেন আমার স্বামী মারা গেছে কিছুদিন হলো। আপনার পেয়াদারা আজকে আমার বাড়িতে গিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? তোর বাড়ি মানে? ওই বাড়ি বন্ধক রেখে তোর স্বামী টাকা নিয়েছিল, শোধ দেওয়ার আগেই তো বেটা পটল তুললো। কিন্তু ও তো বলেছিল আপনার সব টাকা পরিশোধ করে দিয়েছে। আপনি কয়েকদিন পর দলিল ফেরত দেবেন বলেছিলেন। এত বড় অন্যায় ভগবান সইবে না মোড়ল মশাই। ভগবান এর বিচার একদিন করবেই, এ আমি বলে দিলাম। তারপর নগেন সে অসহায় মহিলাকে বাড়ি থেকে বের করে দেয়। আর তখনই সেখানে মোড়লের বউ চলে আসে। কতজনকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? ধর্মের কল বাতাসে নড়ে। তোমার পাপের শাস্তি যেন আমার সংসারে না পড়ে। মোড়লের বউয়ের কথা শুনে মোড়ল ভীষণ রেগে যায় আর ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মোড়লের বউ সেদিকে তোয়াক্কা না করে নিজের কাজে মন দেয়। আর মোড়ল সেদিনের মতো আর ঘর থেকে বের হয় না। পরদিন সকালে, এই যে অত্যাচারী মোড়লের ডান হাত। আগে গিন্নিমা বলুন। তোমার মোড়ল সাহেবকে বলো দরজা খুলতে। কাল থেকে রেগে কিছুই খাননি। অসুস্থ হলে তো আমাকেই সেবা করতে হবে। তারপর নগেন মোড়লের দরজায় গিয়ে কড়া নাড়ে। অনেকক্ষণ ধাক্কা দেওয়ার পর মোড়ল দরজা খোলে। কিন্তু দরজা খোলার পর সবাই যা দেখলো তা দেখার মোটেও প্রস্তুত ছিল না। গিন্নিমা, ও গিন্নিমা, তাড়াতাড়ি এদিকে আসুন। আরে, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন?
এ কি? এটা কে? এ তো মানব কাক, কিন্তু এই মানব কাক এখানে এলো কিভাবে? মোড়ল মশাই কোথায়? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এই কাকের বাসা সত্য এখান থেকে? এই বেটা হতচ্ছাড়া, আমি মোড়ল, আমাকে চিনতে পারছিস না? ওরে বাবা রে, ভূত ভূত! এই কাক দেখি কথা বলতে পারে। গিন্নিমা, আমাকে বাঁচান। আপনি মোড়ল মানে? গিন্নি, আমাকে চিনতে পারছো না? আমি গো আমি, কাল রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে দেখি এমন অবস্থা। আমাকে বিশ্বাস করো, আমি যে মোড়ল, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এতক্ষণে গ্রামের সবার কানে এ কথা রটে যায়, আর সবাই আসে মানব কাক রূপী মোড়লকে দেখতে। আর তারা নিজেদের মধ্যে অনেক হাসি ঠাট্টা করতে থাকে। মোড়লের বউ কিছু খাবার এনে মোড়লকে খেতে দেয়, কিন্তু মোড়ল কিছুতেই খাবার খেতে পারছিল না। আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আমাকে ভালো করার ব্যবস্থা করো। তুমি এভাবে খেতে পারবে না, তুমি কাকের মতো ঠোকর দিয়ে খেয়ে নাও, আমি দেখছি কি করা যায়। মোড়ল যখন কাকের মতো করে খাবার খাচ্ছিল, তখন সবাই সেটা দেখে আরো হাসাহাসি করতে থাকে। আর এদিকে মোড়লের বউ অনেক বৈদ্য ও কবিরাজের সাথে কথা বলে, কিন্তু কেউ সমাধান দিতে পারে না। শেষে একজন বলে, কেউ হয়তো মোড়ল মশাইকে অভিশাপ দিয়েছিল, আর সে খুব সিদ্ধ পুরুষ, তাই তার অভিশাপে মোড়লের আজ এই অবস্থা। আর একমাত্র সেই ব্যক্তি পারবে এটার সমাধান করতে। চারিদিকে লোক পাঠানো হলো সেই সাধু বাবাকে খুঁজতে। অনেক খোঁজাখুঁজির পর তারা সেই সাধু বাবাকে নিয়ে আসে। সাধু বাবা, একমাত্র আপনি পারবেন আমার স্বামীকে ভালো করতে। তোমার স্বামী মানে ওই অত্যাচারী মোড়ল? কি হয়েছে তার? বাবা, সে যে আপনার অভিশাপে মানব কাকে পরিণত হয়েছে। আমার অভিশাপ নয়, এটাই তার কর্মের ফল। বাবা, আপনি ওকে ভালো করে দিন, আমি কথা দিচ্ছি আর কখনো কারো ক্ষতি করবে না, যাদের উপর জুলুম করতো আর করবে না। বাবা, আপনার পায়ে পড়ছি বাবা, আমাকে আপনি শেষবারের মতো মাফ করে দিন। আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না। তারপর মোড়ল সাহেবকে পা থেকে তুলে সাধু বাবা যজ্ঞ করতে বসে। আর যজ্ঞ করতে করতে আস্তে আস্তে মোড়লের মানব কাক রূপ মানবে পরিণত হতে থাকে।